আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, ৩৬তম বিসিএস, সাধারণ শিক্ষা। বর্তমান কর্মস্থল পটুয়াখালী সরকারি মহিলা কলেজ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। তো বিসিএসটা প্রথম দিকে এরকম বুঝতাম না যে আসলে এটা কি। তারপরে থার্ড ইয়ারের দিকে ওই হলের ভাইদের দেখা দেখিতে পড়াশোনা ওইরকম বিসিএস কেন্দ্রিক করি নাই। দেখা যাচ্ছে যে আমরা যারা গ্রাম থেকে গেছি তাদের অনেক ল্যাকিংস থাকে। দেখা যাচ্ছে গ্রামের একটা ছেলে মেয়ে গেলে তাদের রেজাল্ট কিন্তু ভালো, দেখা যায় A+ পাইছে বা A+-এর কাছাকাছি পাইছে, কিন্তু তার অনেক বেসিক নলেজ কম থাকে, অনেক কিছু কম বুঝে। শহরের একটা ছেলের রেজাল্ট কম, কিন্তু দেখা যায় যে তুলনামূলকভাবে তাদের বেসিক ভালো থাকে। তো তাদের সাথে প্রথম থেকেই অনেক কিছু দেখা যায় যে আমার রেজাল্ট ভালো, কিন্তু তাদের চেয়ে অনেক কম বুঝি। ওই বিষয়গুলো প্রথম থেকেই আমি নিজেকে আইডেন্টিফাই করছি যে আমি কোন বিষয়গুলো বুঝি না। আবার সায়েন্সে দেখা গেছে যে অনেক বিষয় আমরা মুখস্থ করে পড়ছি গ্রামে, আহ, মানে যেটা আসলে মুখস্থ করা দরকার নেই, অল্প পড়লেই হয়তো, সেখানে অনেক বেশি সময় দিয়ে পড়ছি। তো ওই বিসিএস এর ক্ষেত্রেও দেখা গেছে যে এরকমই অনেক বিষয় আছে যেগুলো আমরা বুঝে পড়া উচিত। প্রথম থেকে সবকিছু বুঝে না পড়লে সমস্যা হয়। আর সব বিষয়ে আইডিয়া থাকা উচিত। আমার গ্রামে যেমন দেখা যায় যে রেজাল্ট কেন্দ্রিক, বা শহরেও এরকম একটা প্রবণতা আছে রেজাল্ট কেন্দ্রিক, সবকিছুতে প্লাস কেন্দ্রিক, ভালো রেজাল্ট করতে হবে, ভালো কিছু করতে হবে। মানে ভালো রেজাল্টের প্রতি যে মানুষের এমন একটা ঝোঁক যে যেভাবেই হোক, যে কোনো কৌশলী হোক, সে একটা ভালো রেজাল্ট করতে হবে। এই যে মফস্বল থেকে গিয়ে অনেকে ঢাকার এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। আপনি এই পরিবেশের সাথে মিশতে কতটা সময় লেগেছিল আপনার? খাপ খাওয়াতে বলতে যে এটা মানুষের নিজের ইচ্ছার উপরে বেস করে যে আমি যদি কোনো কিছু করতে চাই, তাহলে এটা সে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে নিজের সবকিছু বিসর্জন দিয়ে সে এটা খাপ খাওয়াবে। তার যদি ওই ধরনের মেন্টালিটি থাকে যে যেভাবেই হোক আমি এখানে খাপ খাওয়াবো, আমার এইটা করতে হবে, আমার যদি এরকম প্যাশন থাকে, তাহলে মানুষের যে কোনো কিছু করা সম্ভব। আর সেটা তার জন্য যে খাপ খাওয়াতে পারি না, এটা খাইতে পারি না, ওটা খাইতে, ওইসব চিন্তা করলে আসলে হবে না। মানুষ যদি নিজে চায়, সে বাধ্য, এই পরিবেশই হোক, নিজের যদি এরকম দৃঢ় ইচ্ছা থাকে, তাহলে সে এরকম অনুকূলে নিয়ে আসতে পারে। আপনার প্রস্তুতির ধরনটার মধ্যে কিভাবে ছিল? আপনি মানে প্রস্তুতি ধরন বলতে যে আমার প্রথম থেকে আমি লক্ষ্য করছি যে কোন বিষয়গুলো আমার ল্যাকিংস আছে। যেমন সায়েন্সে অনেক বিষয় আমি না বুঝে মুখস্থ করছি। ইংরেজি অনেক বিষয় বুঝতাম না, গ্রামার বুঝতাম না, ওয়ার্ড মিনিং এ অনেক দুর্বলতা ছিল। অঙ্ক দেখা যায় যে আমরা আ মূলত 8 পর্যন্ত পাটিগণিত করছি। পাটিগণিত রিলেটেড অঙ্ক করছি, বা আ কিছু পরিমিতি করছি 9-10 এ। তো ওই বিষয়গুলো আমরা অনেকগুলো বুঝতাম না। দীর্ঘদিন করতে, করতে আমাদের মুখস্থ হয়ে যেত, এরকম ব্যাপার ছিল। পরে ওইগুলো আমি লক্ষ্য করছি, এগুলো আসলে আমরা বেসিক নলেজ আমাদের নাই। বা শহরের ছেলেমেয়েদেরকে, বা যাদের বেসিক ভালো, তারা ইজিলি ওই জিনিসগুলো বুঝতো। তো আমি আগে আমার দুর্বলতাগুলো আইডেন্টিফাই করছি যে এগুলো আমি পারি না। ইংরেজি কোন জায়গায় আমি পারি না, কোন ওয়ার্ড মিনিং সমস্যা আছে, গ্রামার সমস্যা আছে, বিজ্ঞান বুঝতে কোনগুলো সমস্যা আছে, ওগুলো আমি আগে নিজে, নিজে পড়ছি। হুট করে আমি বিসিএস এর দিকে যাই নাই। আমার সমস্যাগুলো আগে সমাধান করছি। আমি আ দেখা যায় যে ইডিয়ম ফ্রেজ গুলা পারতাম না, সেগুলো আমি নিজে, নিজে পড়ছি। তারপরে 4th ইয়ার শেষ হওয়ার পরে বিসিএস এর কিছু প্রশ্ন বই এগুলা কিনলাম, দেখলাম। তারপর দেখা গেছে যে ওই রিলেটেড কোশ্চেন গুলা বেশি, বেশি ফলো করতাম। কোচিং এর বিষয়ে আমার কথা হচ্ছে, আমি কোচিং এ হচ্ছে যে একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে যেগুলো, এগুলো পড়তে হবে। আর কোচিং এর হচ্ছে ইম্পোর্টেন্ট হচ্ছে কোচিং এ নিজেকে মূল্যায়ন করা। আসলে আমি কি পারি? বা অন্য সবাই কি পারে? পরীক্ষার মাধ্যমে নিজের মূল্যায়ন করা যায় যে কোচিং দিয়ে খুব বেশি লাভ হয় যারা বাসায় পড়াশোনা হয় না, তাদের কোচিং গেলে পড়াশোনা হয়, বা বই-টই ঘাটে, বা অনেকের সাথে আলাপচারিতা হয়। বোঝা যায় যে কার অবস্থা কোন জায়গায় আছে। এই টাইপের আরকি। এই যে মফস্বল থেকে গিয়ে ঢাকার পরিবেশের সাথে মিলিয়ে নেয়া, তারপরে দীর্ঘ একটা সময় পরে অধ্যয়নের পরে নিজের মতো করে চর্চার পরে অবশেষে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হলেন। এই ফলাফলটা যখন আসে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস একটা কাঙ্ক্ষিত বিষয় নিয়ে সবাই চেষ্টা থাকে অন্তত বিসিএসটা একবার ট্রাই করার পরে তারা বিকল্প চিন্তাটা করে। এই দীর্ঘ সময় পরে আপনার এই ফলাফলটা যখন অনুকূলে এসেছিল তো অনুভূতিটা কেমন ছিল? ওই অনুভূতি আসলে প্রকাশ করা যায় না। এত আনন্দ আর খুশির আ এটা প্রকাশ করা যায় না। কিন্তু এই অনুভূতি আসার আগে অনেক যে মানসিক চাপ থাকে, যে একদম প্রিলিমিনারি, স্টেজ বাই স্টেজ তো আছে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা থাকে। তারপরে ভাইবা, তারপরে পুলিশি ভেরিফিকেশন। হ্যাঁ, প্রত্যেক ধাপে, ধাপে কিন্তু মানুষের আশা থাকে, এবং প্রত্যেকবারে যখন সফল হয়, শেষ ধাপে কিন্তু আরো বেশি থাকে যে আমি যদি এই জায়গা থেকে ছিটকে পড়ে যাই, তাহলে তো আবার সেই শুরু থেকে শুরু করতে হবে। এরকম একটা থাকে, যে কারণে এই যে আপনি যেমনটি বললেন মফস্বল থেকে উঠে এসে অনেকটাই দেখলেন যে ল্যাকিংস রয়েছে বা নিজেকে অনেকটা তৈরি করতে সময় লেগেছে। এই এই অভিজ্ঞতাটা আপনার এখন তো আছে যে আসলে মানে বুঝতে পারেন যে নিশ্চয়ই যে কোন বিষয়গুলোকে গ্রহণ করা উচিত, কিভাবে অধ্যয়ন করা উচিত। এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে বর্তমানে আপনার যারা শিক্ষার্থী যারা রয়েছে,
তাদেরকে কি মানে কতটা তারা যেন অদূর ভবিষ্যতে এই সমস্যাগুলো অন্তত না মোকাবিলা করতে হয়? এক্ষেত্রে আপনার ওদের ক্ষেত্রে আমি এইটাই বলব যে যতটুকুই পড়বে সেটা অবশ্যই বুঝে পড়বে। আর মুখস্থ কেন্দ্রিক পড়াশোনা না করা উচিত। রেজাল্টের প্রতি কারো মানে গার্ডিয়ান থেকে শুরু করে স্টুডেন্টরা যেন শুধু রেজাল্ট না করে। যেভাবেই হোক যে কৌশলই হোক সে মানে A+ পাইতে চায় বা ভালো রেজাল্ট করতেছে ওগুলো দিয়ে আসলে কোনো কাজে আসে না। অনেকেরই অনেক ভালো রেজাল্ট আছে সে কিছুই করতে পারতেছে না। কিন্তু কাজে লাগে না। মানে মূলত হচ্ছে যে সে ভালো রেজাল্ট তো অবশ্যই করবে কিন্তু সে বুঝে শুনে সেই জিনিস ভালো রেজাল্টটা করুক। যতটুকু পড়বে সেটাকে একদম বুঝে শুনে করুক। নিজের মেধা কাজে লাগাইয়া ওইভাবে পড়ুক। মুখস্থ না করে কোনো কারো হেল্প না নিয়ে হেল্প বলতে যে অসৎ উপায় অনেকে অবলম্বন করে, অনেক হলে অনেক সুবিধা নিতে চায়। বা আরেকজনের জাস্ট ফলো করতে চায়। ভালো রেজাল্ট করে ফেলে যেকোনোভাবেই। কিন্তু এই ভালো রেজাল্ট দিয়ে কোনো লাভ হয় না। আল্টিমেটলি দিন শেষে দেখা যায় যে ওগুলা খুব বেশি কাজে দেয় না। কর্মক্ষেত্রে হ্যাঁ, কর্মক্ষেত্রে ওগুলা মানে বিভিন্ন চাকরি পরীক্ষা দিলে দেখা যায় যে ওগুলো কাজে লাগে না। একটা ছেলে দেখা যায় 3 পয়েন্ট পাইছে, সে দেখা যায় ভালো চাকরি পাইছে। A+ পাই সে ঘুরতেছে। তার মানে তার সাথে অবশ্যই ডিফারেন্স আছে যে সে আসলে অনেক কিছুই জানে না, বোঝে না। মুখস্থ করে সে যেকোনোভাবে একটা ভালো রেজাল্ট করতে পারছে। ফলাফলটা শেষ কথা না। হ্যাঁ, ফলাফল আসলে কিছু না। যে একটা ফলের জন্যও মানুষজন যেভাবে পাগল হয়ে যায় যে A+ পাইতে হবে, A+ পাইতে হবে। হ্যাঁ, হুমড়ি খেয়ে পড়ে। যে সব জায়গায় ওইরকম না আসলে। রেজাল্ট বেসড না। এটা সব ক্ষেত্রেই আ বিশেষ করে যে এসএসসি বা ইন্টারমিডিয়েটে সবাই A+ পাইতে চায়। কিন্তু ইউনিভার্সিটি গেলে তো আর A+ পাওয়া যায় না। ঠিক আছে? পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল এরকম গেলে বা প্রাইভেট তারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে হোক বা অপকৌশল হোক ওগুলা দিয়ে খুব ওগুলা হয়তো লোক দেখানো হইতে পারে যে আমার ছেলে-মেয়ে A+ পাইছে। কিন্তু দিন শেষে তো সে আসলে কিছু সাময়িক সান্ত্বনা হলো। সাময়িক সান্ত্বনা বা লোক দেখানো এই টাইপের কিছু হইবে। তো তার ভিতরে ওরকম কিছু আবার A+ অনেক মেধাবীরাও A+ পাইবে। কিন্তু A+ পাওয়াটা হচ্ছে যে সে বুঝে শুনে পড়ে নিজের জ্ঞান দিয়ে পাক। যেটাই অর্জন করুক নিজের থেকে অর্জন করুক। আমরা যেমনটি দেখে থাকি সোশ্যাল মিডিয়ার এই সময়ে অনেকেই অনেকটা সময় নষ্ট করে থাকে এই সেক্টরে বা দেখা গেল ফেসবুকে বা কিংবা ইউটিউবে সময় দিতে গিয়ে পড়াশোনাটা অনেক সময় করা হয়ে ওঠে না, অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে এই মানে প্রজন্মদের কি করা উচিত? কিন্তু Facebook, YouTube এর আবার মানে ভালো দিকও আছে। মানে YouTube এ কিন্তু অনেক লেকচার আছে। অনেক ভালো টিচারদের অনেক লেকচার আছে। ওগুলা যারা দেখা যাবে যে যারা প্রাইভেট পড়তে পারে না, ওই YouTube এর লেকচার দিয়ে অনেক ভালো বোঝা যায়। মানে আমি নিজেও অনেক সময় এগুলো দেখি। YouTube এর লেকচার দেখি। Facebook এ অনেক দেখা যায়। কিন্তু ভালো দিকটা যদি ব্যবহার করে তো সমস্যা নাই। কিন্তু এটার যদি নেতিবাচক দিকগুলো সে ব্যবহার করে তাহলে খুবই সমস্যা। YouTube অনেকই উপকারী লেকচারের জন্য যে অনেক কিছু বোঝা যায়। স্পেশালি সায়েন্সের জন্য অনেক কিছু থাকে। ধরেন একটা ছেলে ব্লাড সার্কুলেশন দেখবে যে কিভাবে হয়। সে যদি YouTube এ দেখতে পারে তাহলে তার জন্য অনেক উপকার না? এই টাইপের আরকি। না আমরা তো যেমনটা দেখেছি যে 10 মিনিট স্কুল হয়েছে বা অনেক হ্যাঁ, 10 মিনিট স্কুল আছে। হ্যাঁ, হয়েছে। কিন্তু ওরকম আছে। কিন্তু এই প্রজন্মের যে সমস্যাটি বেশিরভাগ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে আছে, তারা মূলত এই Facebook, YouTube এর উপকারী দিকগুলো গ্রহণ করার থেকে তারা এই যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, দৃষ্টিনন্দন শিরোনাম রয়েছে, এইসব বিষয়গুলোকে একবার প্রবেশ করে তারা এটির মধ্যে হারিয়ে যায়। এর থেকে তারা কিভাবে সামলিয়ে মানে পুরোপুরি যে বিষয়টা কাজে লাগবে সেটি ব্যবহার আসলে কি উপায়? এটা এই ক্ষেত্রে আসলে ফ্যামিলির ভূমিকা থাকা উচিত যে ছেলেমেয়েরা কোন দিকটার প্রতি ঝুঁকবে। কারণ আ আ শৈশব কৈশোরে কিন্তু নেতিবাচক গুলোর প্রতি সবার আকর্ষণ বেশি থাকবে। এটাই নরমাল। কিন্তু ফ্যামিলি যদি তারে ওইভাবে সাপোর্ট দেয় মানে বুঝায় বাবা-মা সেই সহযোগিতাটা করে, তাইলে সে অবশ্যই ইতিবাচক দিকগুলাই দেখবে। অনেকটা পরিশ্রমের পরে দিন শেষে যখন সফলতাটা আসে, তখন এটি একটি অভাবনীয় আনন্দের উদ্বেগ তৈরি করে। তো এখন যারা BCS এর প্রস্তুতি যারা নিচ্ছে, তারা যদি তাদের পরিশ্রমে স্থির থাকতে পারে, আমরা যেমনটা বুঝি যে তারাও এই আনন্দটা পেতে পারবেন। তো এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিশ্রম করার ক্ষেত্রে মানে তারা কিভাবে অনুপ্রাণিত হতে পারে যে আমি এই পদ্ধতিটা দীর্ঘমেয়াদী সেক্ষেত্রে তার ১ম এ আইডেন্টিফাই করতে হবে তার আসলে সে কি পারে না। আর সে কি পারে। আর সে কি পারে না এটা যদি সে না জানে তাইলে হইবে না। এইজন্য হইছে যে যারা পারে অথবা কোচিং পরীক্ষা দিয়া বা কোচিং পরীক্ষা না ২-১ টা পরীক্ষায় অংশগ্রহণ করা, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলো অংশগ্রহণ করলে সে বুঝতে পারবে যে সে কোনগুলায় পারে নাই। মানে কোন টপিকসটায় সে পিছিয়ে রইছে। কেউ হয়তো ইংরেজিতে দুর্বলতা, সে দেখা যায় ইংরেজি পরীক্ষায় সে ভালো পারে নাই, বাংলায় সে ভালো পারে নাই, অঙ্কে সে ভালো পারে নাই। ২-১ টা পরীক্ষা দিলে সে বুঝতে পারবে যে তার ল্যাকিংসটা কোন জায়গায় আছে। সেই সাইডটারে সে স্ট্রং করার জন্য কাজ করতে হইবে। এই। তার মানে নিজের যে সমস্যাগুলো নিজের সমস্যার সমাধান নিজেই করতে হবে। সেটা করতে হবে। হ্যাঁ, আ এবং যেই জিনিসটা সে বুঝে না, তার বন্ধু আছে বা যারা বুঝে তার কাছ থেকে বুঝে নিতে হবে। কখনোই না বুঝে কোনো কিছু পড়ার কোনো মানে নাই। না বুঝে পড়ার চেয়ে না পড়া অনেক ভালো। অ্যা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করার ক্ষেত্রে আপনাকে কোন বিষয়টি কাজ করেছে যেন আমি মানে
যতক্ষণ পর্যন্ত আমার কাঙ্ক্ষিত বিষয়টা না যতক্ষণ আমাকে অবশ্যই কিছু একটা করতে হবে। সেটা যেভাবেই হোক। মানে পড়াশোনা আমার যতটুকু লাগে, যত সময়ই লাগুক, যেইভাবেই হোক, আমাকে এটা করতেই হবে। তাছাড়া আমার অন্য কোনো বিকল্প পথ নাই। আপনার বিষয়টা সাফল্য তো পেয়ে গেছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার মতো করে অনেকেই দেখা গেল তারা হয়তো শেষ বয়সে রয়েছে বা অনেকে হয়তো এই বিষয়টা মানে নতুনভাবে যে প্রস্তুতিটা নিবে সেটি হয়তো অনেকে উৎসাহটা হারিয়ে ফেলেছেন। তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের জন্য বলব যে যতটুকু সময় আছে তারা লেগে থাকুক। সফলতা শেষ সময়ে আসতে পারে। আবার ওই বিসিএস এর পাশাপাশি যে বিসিএস এ হইতে ব্যাপারটা এমন না। বিসিএস এর মতো আরো অনেক ভালো চাকরি আছে। সেগুলো তার হইবে। প্রস্তুতিতে মোটামুটি একই রকম। আগে স্মার্টফোন ব্যবহার করার আগে মানুষ তো যেকোনো তথ্য পাইতে অনেক সময় লাগতো। অনেক কিছু বোঝা যেত না বা এক ধরনের টিভি ডিপেন্ডেন্ট ছিল মানুষজন। যে টিভিতে যা দেখাইবে ওইটুকুই দেখতে হবে। এখন হচ্ছে যে ওরকম না। এখন Google, YouTube এর মাধ্যমে তথ্য তো এভেইলেবল। এগুলো স্মার্টফোন ইউজ করলে সহজেই এইসব তথ্য জানা যায়, বোঝা যায়। আর Google এ যেকোনো বিষয় সম্বন্ধে সার্চ দিলে শিক্ষা রিলেটেড বা যেকোনো বিষয় হোক সহজেই জানা যাবে। আর YouTube এর মাধ্যমে ওগুলার আ ভিডিও দেখা যাবে। শিক্ষা বিষয়ক হইতে পারে, বিভিন্ন ডকুমেন্টারি হইতে পারে, পৃথিবীর অজানা অনেক রহস্য হতে পারে। একদম যে একাডেমিক লেভেলের হইতে ব্যাপারটা এমন না। একাডেমিক ছাড়া তো অনেক কিছু শেখার আছে। সেগুলা YouTube এর মাধ্যমে জানা যায়। Facebook এর মাধ্যমে আমরা দেখা যায় যে Facebook এখন অনেক নিউজ পোর্টাল থাকে। ইজিলি আমরা যেকোনো নিউজ সহজেই জানতে পারি। এটা আবার Facebook এর আছে অনেকে যে মেসেঞ্জার বা Facebook নিয়ে অর্থাৎ বারবার স্ট্যাটাস এর যে সময় অনেক পাস করে। বা লাইক, কমেন্ট চিন্তা ভাবনা করে। খুব বেশি উৎসাহ ফিল করে। ওগুলা দিয়ে খুব বেশি অ্যা ওগুলা থেকে বয়কট করা উচিত বা প্রপার ইউটিলাইজড করা উচিত। দর্শক আপনারা ৩৬তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হওয়া জহিরুল ইসলামের কথাগুলো নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছেন। জহিরুল ইসলাম যে বিষয়টির প্রতি বারবার তিনি ফোকাসটি রেখেছেন যে পড়াশোনা করতে হবে বুঝে শুনে। একদম বুঝে পড়তে হবে। বুঝে পড়লে এবং দীর্ঘ সময় ধরে এই অধ্যয়নের বিষয়ে লেগে থাকতে হবে। সেই বক্তব্যটি তিনি তার কথার মাধ্যমে বুঝিয়েছেন এবং তিনি যে বিষয়টির প্রতি মনোযোগী হয়েছেন যে Facebook, YouTube কিংবা সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো রয়েছে এটি একটি বাড়তি পাওনা এবং সোশ্যাল মিডিয়াকে পড়াশোনার একটি অনুষঙ্গ হিসেবে ব্যবহার করে এটাকে কাজে লাগিয়ে নিজেদের কেরিয়ারকে সমৃদ্ধ করা সম্ভব। আমরা আশা করব আপনারা এমনটি করবেন এবং আজকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন সবার জন্য নিরন্তর শুভকামনা।